সেগুলোর রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা হাইপারটেনশনকে চিনব। ইট ইজ নট এ ডিজিজ। So in adults, it is defined as by WHO, International Society of Hypertension, as systolic blood pressure equal to or greater than 140 millimeter, or diastolic blood pressure 90 মিলিমিটার বেশি থাকলে তখন আমরা সাধারণত বলি আইদার আলাদা আলাদা অথবা দুইটা একসাথে থাকলে সেটা টোটাল অ্যাজ এ হোল হাইপারটেনশন নামে পরিচিত হবে। আর যদি যে কোনো একটা বেশি থাকে সেই নামে সেই হাইপারটেনশনটা দিব, যেমন সিস্টোলিক হাইপারটেনশন, সিস্টোলিক বেশি থাকলে, অথবা ডায়াস্টোলিক হাইপারটেনশন, ডায়াস্টোলিক বেশি থাকলে। ঠিক আছে? সো মোটামুটি প্রেশার রেঞ্জটা নর্মাল রেঞ্জের চেয়ে বেশি, তবে 140 এর বেশি সিস্টোলিক বা 90 এর বেশি ডায়াস্টোলিক দিলে তখন আমরা সেটাকে বলবো হাইপারটেনশন। There is an abnormal elevation of either systolic or diastolic blood pressure. তো আগে মনে করা হতো যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাই বেশি হলেই হাইপারটেনশন বলবো, তখন পরে দেখা গেছে না, সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে গিয়েও হাইপারটেনশন হচ্ছে। সো এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। 3টা গ্রেড আছে হাইপারটেনশনের, আমরা যদি দেখি মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার। কারণ সবাই যে একই রকম প্রেশার রেঞ্জ থাকবে তা কিন্তু না, কারো হয়তো মাইল্ড, কারো হয়তো মডারেট, কারো হয়তো সিভিয়ার হাইপারটেনশন হচ্ছে। রেঞ্জের রেঞ্জটা, হ্যাঁ, মাইল্ড কখন বলবা? যখন দেখবা যে সিস্টোলিক ব্লাড প্রেশার রেঞ্জটা উইদিন 140 থেকে 159 মিলিমিটার অফ মার্কারি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 90 টু 99 মিলিমিটার অফ মার্কারি। এই রেঞ্জে যদি তুমি দেখো তাহলে তুমি তাকে বলতে পারবা যে ইট ইজ এ মাইল্ড হাইপারটেনসিভ কেস। মাইল্ড হাইপারটেনশনের জন্য এক ধরনের ওষুধ লাগবে, সেজন্য আমরা ক্যাটাগরি করছি। মডারেট হাইপারটেনশন হচ্ছে আরেকটু বেশি, যেমন 160 থেকে 179 পর্যন্ত, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 100 থেকে 109 পর্যন্ত। সিভিয়ার যদি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে ব্লাড প্রেশারটা 180 মিলিমিটার বেশি সিস্টোলিক, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110 এর বেশি, এরকম আসে 200 থেকে 110, 200/110 এই ধরনের, ওগুলো সিভিয়ার হাইপারটেনশন। তো সিভিয়ার হাইপারটেনশনের ট্রিটমেন্ট কেমন করতে হবে সেটা আমরা পড়বো। মাইল্ড হাইপারটেনশনের সাধারণত ড্রাগ অফ চয়েস অনেক সময় এমসিকিউতে আসে অথবা ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে তুমি যদি দেখো এটা মাইল্ড হাইপারটেনশন তাহলে কি কি ড্রাগ চয়েসে আনবা। আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ক্লাসিফিকেশন পড়বো, তার আগে একটু জেনে নিই। থায়াজাইড অ্যাজ এ মাইল্ড অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, বিটা ব্লকার, আলফা মিথাইল ডোপা, রেসারপ্রিন, এই ধরনের ড্রাগগুলো আমরা মাইল্ড হাইপারটেনশন ইউজ করতে পারি। মডারেট হাইপারটেনশনে আমাদেরকে সাধারণত কম্বিনেশন দিতে হয়, কারণ মডারেট হাইপারটেনশনের ক্ষেত্রে একটা ড্রাগ দিয়ে ট্রিটমেন্টটা সহজ হয় না। এই জন্য থায়াজাইড, বিটা ব্লকার একসাথে কম্বিনেশন, অথবা থায়াজাইড এসি ইনহিবিটর কম্বিনেশন বা সিম্প্যাথোলাইটিক ড্রাগগুলো আমরা কম্বিনেশনে দিতে পারি। আর যদি মাইল্ড টু মডারেট হয় তাহলে আলটিমেটলি এই সব ড্রাগগুলো চলে আসবে, থায়াজাইড, এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, আলফা মিথাইল ডোপা, বিটা ব্লকার। ঠিক আছে? সিভিয়ার হাইপারটেনশনের ক্ষেত্রে সাধারণত 2টা ড্রাগ না আরো বেশি ড্রাগের দরকার, মাল্টিপল থেরাপি ড্রাগ দিয়ে থেরাপি দিতে হয়। সো আস্তে আস্তে আমরা জানবো। কিছু কন্ডিশন আছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, একদম মানে ওই সময় কি করতে হবে। ইমার্জেন্সি যদি হয় সেই ক্ষেত্রে ইনিশিয়ালি তোমাকে ওরাল ট্রিটমেন্ট দিতে হবে। ওরাল ট্রিটমেন্ট কেন দিতে হবে? কারণ সিভিয়ার হাইপারটেনশন মানে এমন কন্ডিশন, এটা হঠাৎ করে ব্লাড প্রেশার যদি তুমি কমায় ফেলাও তাহলে দেখা যাবে যে তুমি যেই ব্রেইনে কিছু এরিয়া ছিল সেখানে রেইজড ব্লাড প্রেশারের সেই রকম সার্কুলেশন যাচ্ছিল, এখন তুমি যদি হঠাৎ করে ব্লাড প্রেশার কমায় ফেলাও তাহলে কি হবে, সেই এরিয়াগুলোকে ব্লাড সার্কুলেশন থেকে ডিপ্রাইভ করে ফেলবা, তখন কিন্তু তারা হাইপোক্সিক ড্যামেজ হতে পারে। এই জন্য অনেকদিন ধরে যেহেতু হাইপারটেনশন বেশি ছিল, সেই বাড়তি হাইপারটেনশনে বডি তার নিজস্ব সার্কুলেশন একটা ব্যালেন্স করে নিছিল, বিশেষ করে ভাইটাল অর্গান গুলো। তো তখন তুমি যদি সাডেন ফল অফ ব্লাড প্রেশার করাও তাহলে ওখানে ওইসব এরিয়াগুলোতে ইসকেমিক ড্যামেজ হতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওরাল ট্রিটমেন্ট দিয়ে শুরু করতে হবে, স্লো মানে আস্তে আস্তে কমায় নিয়ে আসতে হবে, যাতে নাকি বডিকে অ্যাডজাস্ট করতে সময় দিতে হবে যে এখন ব্লাড প্রেশার আবার নর্মালি আসতেছে, সার্কুলেশনটা ওইভাবেই রিঅ্যাডজাস্ট হতে হবে। বুঝাতে পারছি কথাটা? হ্যালো, হাইপারটেনশন ইমার্জেন্সি আবার একটু বললে ভালো হতো। ইমার্জেন্সি বিশেষ করে মানে সিভিয়ার হাইপারটেনশন যেটা
হাইপারটেনশন যে টার্মটা আমরা বলি, সেই ক্ষেত্রে আমাকে কারণ সাডেন প্রেসার কমায় ফেলাও। হ্যালো, কথা আসতেছে না, কেটে কেটে আসতেছে। হ্যালো ম্যাম কথা কেটে কেটে ইন্টারনেট আনস্টেবল হচ্ছে। এখন ম্যাম ঠিক আছে ম্যাম এখন। হ্যাঁ, তো যেটা বলছি যে রেইজড ব্লাড প্রেশার থাকা অবস্থায় বডি ঠিক করছিল যে এই সার্কুলেশন কেমন যাবে রেইজড ব্লাড প্রেশারে, যেমন বিশেষ করে মানে ব্রেইনে। তো ব্রেইনে একটা রেইজড ব্লাড প্রেশার অবস্থায় একটা সার্কুলেশন সেট হয়ে গেছিল। তুমি যদি এখন হঠাৎ করে প্রেশার কমায় ফেলাও, তাহলে প্রেশার কমানো মানে কি ব্লাড সার্কুলেশনও তো কমে যাবে। হ্যাঁ, তো ব্লাড সার্কুলেশন যদি কমে যায় তাহলে কি হবে, ইসকেমিক ড্যামেজ হবে। ইসকেমিক ড্যামেজ হলে তখন ক্ষতি হয়ে যাবে। এই ধরনের ইসকেমিক ড্যামেজ যেন না হয় সেই জন্য তোমাকে কি করতে হবে, আস্তে আস্তে ব্লাড প্রেশারটা নর্মালি নিয়ে আসতে হবে, সো দ্যাট ইউ আর হেল্পিং ইউর বডি টু রিঅ্যাডজাস্ট দ্য সার্কুলেশন। এতদিন ধরে রেইজ ব্লাড প্রেশার থাকা সত্ত্বেও এখন তুমি ব্লাড প্রেশার নর্মাল নিয়ে আসবা, তখন ওই ভাইটাল অর্গান গুলোর সার্কুলেশনের জন্য কোনো ডিস্টার্ব না হয় সেই জিনিসটা তুমি মেনটেন করে দেবা। বুঝছো কথাটা এবার? জি ম্যাম। এই জন্য হ্যাঁ কি একটু কেটে কেটে আসতেছে, কেটে কেটে আসতেছে। আচ্ছা, যাই হোক, তাহলে ওরাল ট্রিটমেন্ট এই জন্যই আমরা দেই আর কি। তোমরা অনেক সময় বলতে পারো না যে কি ম্যাডাম এত বেশি প্রেশার, এইখানে তো তাড়াতাড়ি করে প্রেশারটা কমায় আনা উচিত ছিল। সেই প্রশ্নটা যদি করো সেটার উত্তরটাই হলো এইটা, যে না, রেইজ ব্লাড প্রেশারটা অনেকদিন ধরে চলছিল, সেটা নর্মালে আনতে হলে আমাকে সময় নিয়ে আনতে হবে। সাডেন ডিক্রিজ করে ফেললে ইসকেমিক ড্যামেজ হয়ে ক্ষতি হতে পারে। কিন্তু আমরা প্যারেন্টাল তখনই দিব যখন এনক্যাফালোপ্যাথি ডেভেলপ করে ফেলবে। এনক্যাফালোপ্যাথি সম্পর্কে মেডিসিনে তোমরা আরো ভালো জানবা। এই ক্ষেত্রে ইমার্জেন্সি কন্ডিশন, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্যারেন্টাল দিতে হবে, তখন আর ওরাল দিয়ে আস্তে আস্তে করার মতো সময় থাকবে না। সো ওই ক্ষেত্রে আইভি সোডিয়াম নাইট্রোসাইড অথবা ডায়াজক্সাইড, ল্যাবেটালল এই ধরনের ড্রাগগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে গ্রেডিং যেমন করি, হাইপারটেনশনকে আমরা ক্যাটেগরাইজও করি। হাইপারটেনশনের আগের স্টেজ যেটা, সেটা হচ্ছে প্রি হাইপারটেনশন, আর এর আগে একদম নর্মাল ব্লাড প্রেশার। নর্মাল কখন, যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা 120 এর নিচে আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 80 এর নিচে থাকবে বা 80 থাকবে, 120 বা 80 নর্মাল। কিন্তু 120 to 139 হবে সিস্টোলিক, আর 89 হবে 59, আর ডায়াস্টোলিক হচ্ছে 90 থেকে 99। বলতে পারো স্টেজ, আর হচ্ছে স্টেজ 2 টা হাইপারটেনশন সি, এটা মোটামুটি সিভিয়ার কাছে বেশি 100 বেশি, এটা তো ক্যাটাগরি। ঠিক আছে, তবে 90-60 যেটা অনেক সময় পাওয়া হয় সেটা কিন্তু এটা হাইপোটেনশন হিসেবে চিন্তা করব। কেন হাইপারটেনশনের কারণ মেডিসিন ওয়ার্ড যখন তোমরা করবা বা করে ফেলছো কিনা আমি জানি না, জানা হচ্ছে 90% ক্ষেত্রে যেটাকে বলে আমরা ইডিওপ্যাথিক হাইপারটেনশন, আর 10% ক্ষেত্রে কিছু কারণ আছে সেকেন্ডারি হাইপারটেনশন, যেগুলো ম্যাম সাউন্ড একদম ক্লিয়ার না, রেনাল আর্টারি স্টেনোসিস হতে পারে, পালমোনারি হতে পারে, হ্যালো ম্যাম সাউন্ড কেটে কেটে আসতেছে, একদম বোঝা যাচ্ছে না। ম্যাম সাউন্ড কেটে কেটে আসতেছে, একদম বোঝা যাচ্ছে না। হ্যালো
জি ম্যাম। এখন ঠিক আছে। আমাদের সিমোশেমসির কানেকশন। জি ম্যাম। আচ্ছা, কারণ কি হতে পারে সেগুলো তোমরা মেডিসিনে ভালো করে জানবা। আমার এখানে ফার্মাকোলজিতে কি ব্যাপার জানা দরকার। হ্যালো। জি ম্যাম। আমার এখানে ফার্মাকোলজির ব্যাপারটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট পারপাস, এবং কি ধরনের ট্রিটমেন্ট আর কেন দিব ট্রিটমেন্ট সেটা আমার জানতে হবে। কেন দিব মূলত হচ্ছে গিয়ে আমার হাইপারটেনশনের ফলে কিছু মানে গোল, হাইপারটেনশনকে কন্ট্রোল করে আমি কিছু গোল অ্যাচিভ করতে চাইবো। সেটা শর্ট টার্ম কিছু গোল, ইমিডিয়েট অ্যাচিভমেন্ট, আর কিছু লং টার্ম গোল অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো শর্ট টার্ম কি, যেমন মনে করো প্রথমে হচ্ছে হাইপারটেনশনটাকে নর্মাল করা, টু লোয়ার দ্য হাই ব্লাড প্রেশার। সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, যেটাই হোক, তাহলে এটাকে নর্মালি নিয়ে আসতে হবে। এটা প্রথম আমার ট্রিটমেন্টের উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে আমার অনেকদিন ধরে যদি হাইপারটেনশন থাকে তাহলে অনেক কিছু কমপ্লিকেশন হয়। সেই কমপ্লিকেশন গুলো যেন না হয়, আলটিমেটলি মর্টালিটি, মরবিডিটি এগুলো কমিয়ে আনার জন্য আমাকে হাইপারটেনশনটা কন্ট্রোলে রাখতে হবে, তাই না? Hypertension, it is a increased mortality for মানে এই মর্টালিটিটা বেড়ে যায় কি কি কারণ সাথে আরো অ্যাড করলে, যেমন তুমি যদি পেশেন্ট দেখো যে স্মোকার, ডিসলিপিডেমিয়া আছে, ডায়াবেটিস আছে, পেশেন্টের এই 60 বেশি, মেইলের ক্ষেত্রে বা পোস্টপার্টাম হিমোরেজ, পোস্ট মেনোপজাল ফিমেল যাদের ইস্ট্রোজেন সাপোর্টটা নাই তাদের ক্ষেত্রে, বা ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের জন্য এই রিস্কটা আরো বেশি। আর কোন ডিজিজের জন্য বা কোন কোন ঝামেলা হতে পারে, কার্ডিওভাস্কুলার ঝামেলা হতে পারে, থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন, তারপর হতে পারে সেরেব্রোভাস্কুলার, কার্ডিওভাস্কুলার হতে মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, হার্ট ফেলিওর, করোনারি আর্টারি ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে। এগুলো হচ্ছে গিয়ে কমপ্লিকেশন। এবং হাইপারটেনশন ইজ দ্য ফোর্থ ইম্পর্টেন্ট কজ অফ দ্য ডেথ ওয়ার্ল্ড ওয়াইড, ডাইরেক্টলি or indirectly responsible for more than 20% of all death. তাহলে এটা অবশ্যই আমাকে চিন্তা করতে হবে মাথায়। এই ছবিটা ক্যাটজানে আছে। নর্মাল জিনিসটা আমরা বুঝবো, সেটা ডেভিয়েশন হলে প্যাথোলজি হয়, সেটাকে নর্মালে নিয়ে আসা হচ্ছে ফার্মাকোলজির কাজ। তাহলে নর্মাল ব্লাড প্রেশার রেগুলেশন আমাকে কয়টা জায়গায় হাত দিতে হবে আমাকে প্রথমে জানতে হবে। তাহলে কি কি সাইট আমার ব্লাড প্রেশার রেগুলেশন করে সেটা আমাকে দেখতে হবে প্রথমে। নাম্বার 1 হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস গুলো, যেমন আর্টেরিয়লস গুলো। আর্টেরিয়লস গুলো চাপ দেয়, চাপ দিলে আমি জানি ব্লাড সামনের দিকে ফ্লো হয়, পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কিত এটা, তাই না? এই জন্য রেজিস্ট্যান্স ভেসেলস বলছে আর্টারি গুলোকে। তারপরে সম্পূর্ণ সার্কুলেশন বডিতে পৌঁছে গেল, তারপরে সেখানে টিস্যুতে কাজ হলো, তারপরে আলটিমেটলি ক্যাপিলারি থেকে আবার রিটার্ন হয়ে ব্লাড ভেইনে আসবে। ভেইনে হয়ে সে কি করবে, ক্যাপাসিটি কতটুকু ধারণ ক্ষমতা, ভেনাস রিটার্ন হয়ে আবার হার্টে আসবে। তাহলে ক্যাপাসিটেন্স ভেসেলস হচ্ছে ভেনিউল। তাহলে আর্টারিওলস গুলো রেজিস্ট্যান্স ভেসেলস, এটা একটা কন্ট্রোল করে প্রেসার। ভেনাস রিটার্ন, ভেনিউলস, ক্যাপাসিটেন্স ভেসেলস এগুলো কন্ট্রোল করে ব্লাড প্রেসার। 2 নাম্বার সাইড হার্ট ইটসেলফ, ইটস এ পাম্প। সো এটা 3 নাম্বার কন্ট্রোলিং সাইট যেটা ব্লাড প্রেসার রেগুলেশন করে। Kidney by producing renin and by secreting urine, excreting urine, এই যে ব্যাপার স্যাপার। তারপরে রেনিনটা কি করে, অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যালডোস্টেরন এগুলোর মাধ্যমে আলটিমেটলি ফ্লুইড ভলিউম কন্ট্রোল করে। তাহলে কিডনি ইজ অ্যানাদার ফ্যাক্টর ফর রেগুলেটিং দ্য ব্লাড প্রেশার। তাহলে এইগুলো প্লাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভস, ডিসচার্জ, এগুলো আমাদের সেন্টার যেখানে আমরা হাত দিতে পারবো ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য ব্রাগ দিয়ে দিয়ে। ঠিক আছে? নর্মালি ব্লাড প্রেশার কন্ট্রোল করে দুটো ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, সেটার মাঝে একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, যেটা হার্টের পাম্পিং অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত ফোর্স অফ কন্ট্রাকশন দিয়ে, আর একটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, যেটা আলটিমেটলি আর্টেরিয়াল এবং ভেনাস এই দুটো দিয়ে কন্ট্রোল হয়। মূলত আর্টেরিয়াল। তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং কার্ডিয়াক আউটপুট, এটা তোমরা ফিজিওলজিতে পড়েছো, এই দুটোর গুণফলই হচ্ছে ব্লাড প্রেশার। তাহলে এখন আইদার পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তে পারে, অথবা কার্ডিয়াক আউটপুট বাড়তে পারে, অথবা দুটেই বাড়তে পারে, আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যায়। তাহলে আমাকে হয় কার্ডিয়াক আউটপুট কমাতে হবে, অথবা পেরিফেরাল রেজিস্ট্যান্স কমাতে হবে, অথবা দুইটাই কমাতে হবে। তাহলে আমি ব্লাড প্রেশারটা কমাতে পারবো। হ্যাঁ, আর যেটা বললাম কিডনিতে আমি দেখলাম যে রেনিন একটা দায়ী,
তাহলে রেনিনের অ্যাক্টিভিটি যদি আমি কমাই দিতে পারি তাহলে আমি প্রেশারটাকে কমাই ফেলতে পারবো। অ্যান্টি রেনিন অ্যাক্টিভিটি যেসব ড্রাগের আছে, রিসেন্টলি আমি অ্যান্টি রেনিন অ্যাক্টিভিটি আছে এরকম একটা ড্রাগের নাম বলেছি, নামটা কি বলতো? রিসেন্টলি আমি অ্যান্টি রেনিন অ্যাক্টিভিটি বলেছি, কি নাম সেটার? অ্যান্টি রেনিন juxtaglomerular apparatus কি রিসেপ্টর আছে বলছি? বিটা 1 ওটাকে ইনহিবিট করে কোন ড্রাগ বলছে? কোন ড্রাগ বলছে? বিটা 1 ইনহিবিট করছে, অ্যান্টি রেনিন অ্যাক্টিভিটি আছে এরকম ড্রাগ কোনটাকে বলছি? বললাম না? শেষ। প্রোপানল হয়ে গেল, প্রোপানল হারাই গেল। প্রোপানল জি ম্যাম, প্রোপানল হারাই গেছে। এই গত ক্লাসে শেষ করলাম প্রোপানল, আর প্রোপানল হারাই গেল। মনে পড়ছে ম্যাম। মনে পড়ছে? ম্যাডাম বলার পরে মনে পড়লে নাম্বারটা কার কাছে থাকবে? ম্যাডাম বলার পরে মনে পড়লে নাম্বারটা কার কাছে থাকবে? আমার কাছে থাকবে না তোমাদের কাছে থাকবে? বলে আচ্ছা, তাহলে এই স্লাইডটা ক্লিয়ার। হ্যাঁ, এখন আসো মেজর ড্রাগ গ্রুপস যেগুলো আর কি এই এত বিভিন্ন টার্গেট সাইটে কাজ করতে পারে, যেটা আমরা দেখিয়েছি। দেখো মাথা থেকে শুরু করে কিডনি পর্যন্ত। মাথায় আছে ভ্যাসোমোটর সেন্টার, ওখানে কন্ট্রোল করতে পারে সিম্প্যাথেটিক ডিসচার্জ, সেখানে আছে কিছু ড্রাগ। তারপর আছে সিম্প্যাথেটিক নার্ভ টার্মিনাল থেকে রিলিজ হয় নিউরোট্রান্সমিটার, সেগুলোকে কন্ট্রোল করতে পারে কিছু ড্রাগ। সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে কিছু ড্রাগ আগে ইউজ করতো। বিটা রিসেপ্টর ইন দ্য হার্ট, সেখানে আবার কন্ট্রোল করতে পারি। ব্লাড ভেসেলে আলফা 1 রিসেপ্টর মূলত আমার দায়ী হচ্ছে গিয়ে ভ্যাসোকনস্ট্রিকশন, পেরিফেরাল রেজিস্ট্যান্স রাইজ করা এবং ব্লাড প্রেশার বাড়ানো। তো এই ক্ষেত্রে আলফা ব্লকার ড্রাগ গুলো। তারপর হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেলে সরাসরি ভ্যাসো ডাইলেটেশন করতে পারে, এরকম কিছু ড্রাগ আছে। তারপর হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টরস অফ দ্য ব্লাড ভেসেল, সেখানে ভ্যাসোকনস্ট্রিকশন যেন না হয় সেটা। আর কিডনিতে গিয়ে টিবিউলসে গিয়ে ডায়াবেটিক্স গুলো ফ্লুইড ধরে রাখতে দিবে না, এটা একটা কাজ। আর ওই যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে প্রোপানল এবং আদার বিটা ব্লকার গুলো কাজ করতে পারে। আর রেনিন সিস্টেমটা তোমরা বাই দিস টাইম ফিজিওলজিতে ভালো করে পড়েছো যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে অ্যাঞ্জিওটেনসিন আসে নাকি কি আসে? অ্যাঞ্জিওটেনসিনোজেন আসে। কি আসে? অ্যাঞ্জিওটেনসিনোজেন। তার কাজ হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন না, রেনিনের কাজ হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 করা। রেনিনের কাজ অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 করা। ভুল বললাম? জাক্সটাগ্লোমেরুলার থেকে রেনিন আসবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 করবে। 1 করে ভুল বললি তো তাহলে না? ঠিক আছে তো। তারপরে কি হয়? অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2 হয় বাই কনভার্টিং এনজাইম। কনভার্টিং এনজাইম। এই কনভার্টিং এনজাইমটা মনে রাখতে হবে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ACE। হ্যাঁ, এখানে যদি তাহলে তুমি বন্ধ করে দাও, অ্যাঞ্জিওটেনসিন 2 আসবে না। 2 তখন রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না। রিসেপ্টরের সাথে বাইন্ড করতে না পারলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে না। অ্যাঞ্জিওটেনসিন 2 ছাড়াও অ্যালডোস্টেরন রিলিজ হয়, সে তখন ফ্লুইড রিটেনশন করে, এটাও তখন হবে না। আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমাতে পারবো আমরা। হ্যাঁ, তাহলে রেনিনকে ইনহিবিট করতে পারি প্রোপানল দিয়ে, তাহলে পুরো রেনিনের কাজ বন্ধ হয়ে গেল। এছাড়া অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দিতে পারি, তাহলে 1 থেকে 2 হবে না। 2 গিয়ে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করে, আলটিমেটলি ভ্যাসোকনস্ট্রিকশন করে। 2 এর সেই রিসেপ্টরকে ব্লক করে দিলে আলটিমেটলি হবে না এই সব কাজ। তাহলে অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম আমরা মোটামুটি দেখতে পেলাম যে ভালোই রোল আছে তার ব্লাড প্রেশারে, তাই না? জি ম্যাম। ওয়েজ অফ লোয়ারিং ব্লাড প্রেশার তাহলে কি কি দাঁড়ালো?
কার্ডিয়াক আউটপুটকে আমরা কন্ট্রোল করতে পারি। আর কার্ডিয়াক আউটপুট কিন্তু আবার দুইটা জিনিসের সাথে সম্পর্ক, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট মানে ফোর্স অফ কন্ট্রাকশন, আর হচ্ছে হার্ট রেট। আর হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই দুটো মূলত কার্ডিয়াক আউটপুট এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর কার্ডিয়াক আউটপুটটা স্ট্রোক ভলিউমের সাথে সম্পর্কিত, সেটা বলার জন্য। এইগুলো কিভাবে আমরা তাহলে ম্যানিপুলেট করতে পারি? We can reduce cardiac output by using beta blocker, calcium channel blocker. We can reduce plasma volume by giving diuretics. We can reduce peripheral resistance by using vasodilator. So these are the primary drugs that can be used. তাহলে কোন কোন টার্গেট টিস্যু আমরা ছবিতে যেগুলো দেখিয়েছি সেই কথাগুলো যদি লিখি, সিম্প্যাথেটিক নার্ভ পুরো ভ্যাসোকনস্ট্রিক্টর নরএপিনেফ্রিন রিলিজ করে, কিডনি যেটা ব্লাড প্রেশার ব্লাড ভলিউম রেগুলেশন করে থ্রু রেনিন, হার্ট, আর্টেরিওলস এবং এন্ডোথেলিয়াল সেল, এরা সবাই হচ্ছে আলটিমেটলি রেগুলেটর, তাই তো? প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে তোমার কাছে পেশেন্ট যখন আসবে যে আমার খারাপ লাগছে, ঘাড় ব্যথা হচ্ছে, ঘুম হয় নাই, হ্যান ত্যান এসব কথা বলবে, তারপর তোমার কাছে দেখলাম যে প্রেশার মাপলা, দেখলা যে অনেক বেশি প্রেশার, হ্যাঁ, আর দুম করে তুমি একটা প্রেশার ওষুধ দিয়ে দিবা কি দিবা না? দিব না, কারণ তুমি জানো যে কিছু ডিজিজ আছে যেগুলো কন্ট্রোলে রাখতে হবে এবং সারা জীবন খাইতে হবে। তাহলে তুমি যখন একটা শুরু করে দিবা তখন তাকে সারা জীবন সেটা বোঝা বয়ে যেতে হবে। এখন একটা ওষুধ সারা জীবন খাওয়া আসলে যে খায় সে মোটামুটি বুঝে, তার জন্য আসলে পেইনফুল জিনিসটা। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে নন ড্রাগ ট্রিটমেন্ট, যদি পেশেন্টের কন্ডিশন অ্যালাউ করে তাহলে তোমাকে নন ড্রাগ ট্রিটমেন্ট দিয়ে মানে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ গুলো আগে ইউজ করতে হবে। যেমন ডায়েট, প্রচুর গরুর মাংস খায় চিটাগাঙের মানুষেরা, যে প্রচুর চর্বিওয়ালা মাংস খায় না, কে কে আছো হাত তোলো। এরকম প্রচুর চর্বিওয়ালা মাংস খাওয়া, এক প্লেট খেয়েই ফেলতে পারে, মাই গড। হ্যাঁ, কে হাত তুললো? সাদেক, তুমি? মা গো মা, সাবধান হয়ে যাও, এই যে দেখো কি অবস্থা, দেখছো? জয়িতা দাস। জয়িতা দেখছো ও হাত তুলবে কেন? চর্বিওয়ালা মাংস, আল্লাহ বলো না। এই ভয়ঙ্কর জিনিস যে যে খায় তাকে বলতে হবে ভাই আপনি যদি বাঁচতে চান, যদি সুস্থ থাকতে চান, যদিও তার কান দিয়ে কথাগুলো ঢুকবে না জানি, তারপরেও তাকে চেষ্টা করতে হবে বলার জন্য যে এই ডায়েট চার্টটা, হ্যাঁ, প্রচুর পরিমাণে অয়েলি ফুড খায় যারা, চর্বি, লিপিড, কোলেস্ট্রল এগুলো সব বাড়ায় ফেলায়, আলটিমেটলি ভ্যাসেল গুলো ন্যারো হয়ে যায়, সার্কুলেশন তখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে গিয়ে ব্লাড প্রেশার হয়ে যায়। হ্যাঁ, তো এইটা বলতে হবে তাকে। ঘুমায় থাকে, অলস ভাবে কাটায় থাকে, বসেই থাকে চেয়ারের কাছে, এই যে আমার মতন, হ্যাঁ, বসে বসেই শুধু কাজ করে, আমার তো হইতেই পারে প্রেশার। না হাঁটলে চর্বি গলবে কিভাবে? না হাঁটা চলা করলে কি ঠিক থাকবে বলো? এক্সারসাইজ, হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বললে সে দেখা গেল যে এমন কিছু নিয়ে উঠাইলো তার ব্যাক পেন হয়ে আবার বসে রইলো, এরকম না। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তাকে বলতে হবে, ঠিক আছে? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে তুমি দেখবা যে পেশেন্ট অনেক ভালো থাকবে, আরাম থাকবে, এই ধরনের বলতে হবে। যদি তার সুইমিং হ্যাবিট থাকে, যদি সাইক্লিং হ্যাবিট থাকে, এগুলোকে এনকারেজ করতে বলতে হবে। তাহলে সেডেন্টারি ওয়ার্কার যারা, তাদের জন্য সাধারণত বলতে হবে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেন করে তারা, ঠিক আছে? তো রিল্যাক্স থাকতে হবে, ওই যে মুন্না ভাই এমবিবিএস এর মতন লাফিং ইয়েটা করতে হবে না, হ্যাঁ 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 করে হাসুন আপনারা, হাসতে হবে, রিল্যাক্স থাকতে হবে, চাপগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। চাপ তো থাকতেই পারে, সংসার জীবন করুক বা না করুক, জীবনে তো তার চলতেই হচ্ছে, সেই ক্ষেত্রে তার নানা মানসিক টানাপোড়েন থাকতেই পারে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ওখান থেকে কিভাবে নিজেকে বার করে নিয়ে আসতে হয় এবং সুস্থ রাখতে হয়, সুন্দর রাখতে হয়, সেই ধরনের রিল্যাক্সেশন, মেডিটেশন, এই ধরনের জিনিসগুলো তাকে বলতে হবে হ্যাবিট আনিয়ে আসার জন্য। সারাক্ষণ হারিয়ে যে কি হলো, ওটা কি হলো, কি হবে এখন, এই যে একটা স্ট্রেস লাইফ, ইট ইজ নট হেলদি। সো এটা তাকে বুঝাতে হবে। দিজ আর পেশেন্ট এডুকেশন। তোমাকে সময় নিয়ে পেশেন্টকে বলতে হবে, 5 মিনিট সময় নিয়ে তোমাকে বলতেই হবে পেশেন্টকে, কারণ তুমি তার কাছ থেকে ভিজিট নিচ্ছ। খেয়াল করো, তুমি তাকে শুধু খসখস করে কলমের মাঝে 2টা ওষুধ লিখে দিয়ে তাকে বিদায় করার তোমার জন্য নৈতিক দায়িত্ব শেষ হয়ে গেল না। তোমার নৈতিক দায়িত্বের মাঝে পড়ছে তার সাথে কথা বলা, তাকে তার কি কোনো বিশেষ সমস্যা তাকে মানে তারায় বেড়াইতেছে কিনা, এই ধরনের কিছু হালকা পাতলা ভাবে হলেও জানা দরকার, কারণ ইউ আর দ্য ফিজিশিয়ান, ইউ হ্যাভ টু নো দ্য কন্ডিশন অফ দ্য patient at least, because he or she has come to you with some trouble, so you have to help
হ্যাঁ, এখন তাহলে এই ধরনের নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ গুলো দিয়ে এবং তাকে অবশ্যই একটা অ্যাংজাইটি দিবা প্রথমে। অ্যাংজাইটি দিলে তার ঘুম যদি হয় ঠিক মতো, কারণ ঘুম হইলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, খেয়াল করো তোমরা। তো ঘুম দিতে হবে 5 দিন, তাকে অ্যাংজাইটিক ওষুধ দেওয়ার পরে তাকে আবার আসতে বলবা যদি বাসা কাছে হয়, আর যদি তার দূরে বাসা হয় তাহলে নিকটস্থ ডাক্তারের কাছে যাবে যে আবার প্রেশারটা দেখেন। এই 5 দিন তার পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়ে এবং তুমি যেই ডায়েট তাকে ফলো করতে বলছো, তাকে যে রিল্যাক্স থাকতে বলছো, এগুলো ফলো করার পরেও যদি তার বেশি রেস্ট প্রেশার থাকে তখন একটা ড্রাগ সাধারণত চেষ্টা করবো মনোথেরাপি দিয়ে। তবে মনোথেরাপি বেস্ট হলেও মনোথেরাপি দিলেও আমরা দেখি যে ওই ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কমানোর জন্য আরেকটা ড্রাগ তখন দিয়েই ফেলতে হয়। যেমন মনে করো ভ্যাসোডাইলেটর ড্রাগ। ভ্যাসোডাইলেটর ড্রাগ তুমি যখন দিবা, পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করলো, ব্লাড প্রেশার কমাইলো, এটা ঠিক আছে, কিন্তু বডির টোন কি করবে আবার? ওই যে তাকে আবার চেষ্টা করবে টোনটা আবার নিয়ে মেনটেন করার জন্য, তখন সে রেনিন সিস্টেম আবার অ্যাক্টিভেশন করে দিবে সিম্প্যাথেটিক ডিসচার্জের মাধ্যমে। রেনিন তখন আবার গিয়ে তখন আরো ঝামেলা করতে পারবে। তাহলে এই যে রেনিন রিলিজ হলো, সে তখন অ্যালডোস্টেরন রিলিজ করবে, ফ্লুইড ধরে রাখবে, তাই না? ফ্লুইড ধরে রাখলে তখন দেখা গেল যে আমরা ডায়োটিক একটা না দিলে ফ্লুইড ভলিউমটা কমানো সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে ভ্যাসোডাইলেটরের সাথে একটা ডায়োটিক কম্বিনেশন আমাদের দিয়েই দিতে হয়, কারণ আমরা বুঝলাম যে কনসিকুয়েন্স হিসেবে আমাকে ফ্লুইড কিন্তু বেড়েই যেতে পারে। আমি যদিও ভ্যাসো রিল্যাক্সেশন করছি, ডাইলেটেশন করছি, কিন্তু আলটিমেটলি আমার ফ্লুইড রিটেনশনের মাধ্যমে কিন্তু ব্লাড প্রেশারটা বেড়েই যেতে পারে। সেটাকে আমার কমানোর জন্য আলটিমেটলি আমার কম্বিনেশন দিতে হইতেই পারে। তবে চেষ্টা করবে লো ডোজ দিয়ে এক সিঙ্গেল ড্রাগ দিয়ে চেষ্টা ট্রাই করতে। 15 দিন পর আবার আসবে, তারপরে তার প্রেশার যদি কন্ট্রোল হয় তো ভালো, এটা কন্টিনিউ করবে। আর যদি কন্ট্রোল না হয় তাহলে আস্তে আস্তে ডোজ বাড়াবা, প্রয়োজনে কম্বিনেশন দিবা। এভাবে অ্যাপ্রোচ গুলো আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? জি ম্যাম। ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটির গাইডলাইন যদি আমরা দেখি, লরেন্সে লেখা ছিল তাই আমরা লিখেছি। তো একটা গাইডলাইন তো ফলো করতে হবে। সাধারণত বলা হয় যে, হ্যালো জি ম্যাম, ইয়াং এজ যদি হয় তাদের ক্ষেত্রে আইদার এসিই ইনহিবিটর অথবা বিটা ব্লকার ইউজ করতে বলা হয়। হ্যাঁ, আর যদি পেশেন্টের বয়স এল্ডারলি পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু রেনিন সিস্টেমটা অত ভালো অ্যাক্টিভ থাকে না, এর জন্য এসি ইনহিবিটর বা বিটা ব্লকার তাদের দিলে দেখা যাবে যে বয়স্ক পেশেন্টদেরকে বিটা ব্লকার আরো বেশি ঝামেলা করে। কারণ আমরা বলেছিলাম যে বিটা ব্লকারের ইসকেমিক হার্ট ডিজিজের চান্স আছে, তারপরে অনেক লিপিড প্রোফাইল ঝামেলা করে বলেছিলাম। তো বুড়া বয়সে এমনিতেই তো ঝামেলা, তো এই বিটা ব্লকার দিলে আরো বেশি ঝামেলা হয় ওদের ক্ষেত্রে। আইদার ডায়োটিক অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা প্রেফারেবল। এই জন্য এ বি সি ডি এইটা এই জন্য সাধারণত তোমরা ফলো করতে পারো। রেনিন স্ট্যাটাসটা এল্ডারলিতে কম থাকে, এই জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ডায়োটিকটা তাদের জন্য প্রেফারেবল হয়। তাহলে আমরা যদি বয়স্ক হয় তাদের ডায়োটিক্স দিয়ে শুরু করতে পারি, তারপরে যদি কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি অ্যাড করে, আর তারপরে যদি না হয় তখন গিয়ে এসি ইনহিবিটর বা বিটা ব্লকার অ্যাড করা যেতে পারে। দিব না যে এমন কোনো কথা নাই, বিশেষ কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকলে দেওয়া যেতে পারে, তবে ইনিশিয়ালি এইভাবে শুরু করব। আর ইয়ং হলে ঠিক উল্টাটা ফলো করব, ঠিক আছে? আর সিঙ্গেল ড্রাগ যদি কাজ না করে সেই ক্ষেত্রে তোমার কম্বিনেশন যেতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা ইন্ট্রোডাক্টরি কথা আলোচনা করলাম। এখন হলো গিয়ে আমাদের মূল ক্লাস, সেটা হলো ক্লাসিফিকেশন। আজকে ক্লাসিফিকেশন বলে আমি বন্ধ করে দিব। নেক্সট ক্লাসে আমরা একটা একটা করে ড্রাগে ঢুকবো, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ তাহলে ক্লাসিফিকেশন করলে আমরা কি কি পাবো? প্রথমে আমরা ডায়োটিক্স গুলো দেখতে পারি, কারণ আমরা বলেছি ডায়োটিক্স গুলো ব্লাড ভলিউম কমিয়ে দিচ্ছে, ফুরসেমাইড, থায়াসাইড বা সামথিং, আমরা ডিটেইলস করবো। তো ডায়োটিক্স গুলো হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে প্রথমে আমরা মাথায় আনি। দ্বিতীয়ত হচ্ছে তুমি দেখেছো যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের ব্লাড প্রেশারের উপর রোল আছে, তাহলে ইনহিবিশন অফ দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম করার মাধ্যমে আমরা কিন্তু প্রেশার কমাতে পারি। কারণ কি কিভাবে রেনিন সিস্টেমকে ব্লক করতে পারি? প্রথমেই হচ্ছে গিয়ে এখানে বিটা ব্লকার হবে, এটা প্রিন্টিং এর জন্য টাইপিং এর জন্য কেমন হয়ে রয়েছে,
কারণ তুমি জানো বিটা ব্লকার তো হচ্ছে সিম্প্যাথিক ব্লক করবে, অ্যাড্রিনার্জিক নিউরন ব্লকার বা সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক ড্রাগ এরা রেনিন রিলিজটাকে কমায় দেয়। রেনিন রিলিজ কমায় দিলে আলটিমেটলি পরের স্টেপ গুলো হবে না। ডাইরেক্ট রেনিনের কাজ যা ছিল সেটাকে ইনহিবিট করতে পারে, এরকম ড্রাগ হচ্ছে অ্যালিসকিরেন, অ্যানালকিরেন, এরকম ড্রাগ গুলো আছে। আবার আছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, যারা অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2 হতে দেয় না। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টরকে ব্লক করে দেয়, যারা অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরটা 2 ড্রাগটা কাজ করতে পারে না, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লক হয়ে গেলে 2 গিয়ে বাইন্ড করতে পারবে না। আর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এই কয়েকটা হচ্ছে আলটিমেটলি ইনহিবিশন অফ রেনিন সিস্টেম। পেরিফেরাল রেজিস্ট্যান্স কমাই দিতে পারে বা কার্ডিয়াক আউটপুট কমাই দিতে পারে, এরকম ড্রাগ গুলো হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং ভ্যাসোডাইলেটর আছে কিছু, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সিলেক্টিভ কিছু আছে। পটাশিয়াম চ্যানেলকে যদি ওপেন করে দাও তাহলে রিল্যাক্সেশন হয়ে যাবে। সাইক্লিক জিএমপি বাড়িয়ে দিতে পারলে তখনও ভ্যাসোডাইলেশন হয়, এবং আদার গ্রুপে হাইড্রোলাজিন আছে। আর সিম্প্যাথেটিক ড্রাগ যেগুলো সিম্প্যাথোলাইটিক হিসেবে পরিচিত সেগুলো সেন্ট্রাল অ্যাক্টিং হতে পারে আলফা মিথাইল ডোপা, গ্যাংলিয়ন ব্লকার হচ্ছে ট্রাইমেথোফ্যান, নিউরন ব্লকার হচ্ছে গুয়ানিথিডিন, আর রিসেপ্টরকে ব্লক করে দিয়ে আইদার আলফা ব্লকার অথবা বিটা ব্লকার, এরাও আমাদের সিম্প্যাথোলাইটিক হিসেবে দেখতে পেয়েছি। এই হচ্ছে আমার মোটামুটি ক্লাসিফিকেশন। নেক্সট ক্লাসে আমি আইসি ইনহিবিটরে যাব, তার আগে তোমরা নিজেরা একটু দেখে নিবা যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস গুলো কিভাবে কাজ করে। বিশেষ করে আমি বলবো এই ছবিটা একটু দেখতে। এই ছবিটা দেখে আমরা মেকানিজমটা বুঝতে পারবো, কিভাবে সে ব্লাড প্রেশার কমাচ্ছে সেটা বুঝতে পারবো। তারপরে বাকি কিছু ইনফরমেশন দিব যে কারা কেমিক্যাল নেচার অনুযায়ী ক্লাসিফিকেশন, কারা ফার্স্ট জেনারেশন নতুন, কারা পুরনো, কারা তারা কিভাবে প্রেশার কমায়, তারা আলটিমেটলি কোথায় ব্যবহার করব কোথায় ব্যবহার করব না, এগুলো জানবো আর কি। এসিই ইনহিবিটরস দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, ডায়াবেটিক্সটা আমি একটু সময় নিব, 2টো ক্লাস মোটামুটি লাগবেই ডায়াবেটিক্সের। তার আগে আমাদের অ্যান্টিহাইপারটেনসিভের অন্যগুলো আমরা শিখে নিব। ঠিক আছে, তাহলে প্রিলিমিনারি কিছু কথা বললাম আর কি। প্রিলিমিনারি বলতে হাইপারটেনশন সম্পর্কে তোমরা ফিজিওলজিতে ভালোই পড়েছো, সেই তথ্যগুলো একটু দিলাম আর কি। সাদে খাত নামাও, তুমি গরুর মাংস চর্বি সহ খাও, আমরা বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে ম্যাম? মনোথেরাপির ক্ষেত্রে ডায়াবেটিক্স কেন ব্যবহার করা হয়, ওই মেকানিজমটা আবার একটু বলেন। মনোথেরাপির ক্ষেত্রে ডায়াবেটিক্সটা কখন ব্যবহার করা হয় সেটা বলতে গিয়ে বলছি যে, মনে করো আমরা ভ্যাসোডাইলেটর ড্রাগ ইউজ করলাম, ভ্যাসোডাইলেটর ভ্যাসেলকে রিল্যাক্স করে ফেললো, পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করলো, আলটিমেটলি ব্লাড প্রেশার কমায় ফেললো। কিন্তু আমার বডি তো ইনট্যাক্ট, রিফ্লেক্স সিস্টেম গুলো তো অ্যাক্টিভ আছে, তাহলে ওরা তখন কি করবে? সিম্প্যাথেটিক ডিসচার্জ বাড়ায় দিবে। তাহলে সিম্প্যাথেটিক ডিসচার্জ বাড়ায় দিলে তখন কি হবে? রেনিন সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যেতে চাইবে। রেনিন সিস্টেম অ্যাক্টিভেশন হলে তখন দেখা যাবে যে ফ্লুইড ভলিউম বেড়ে যাবে। তাহলে এই ফ্লুইড ভলিউমটা আবার কমায় না ফেললে তো ব্লাড প্রেশারটা বেড়েই গেল। তাহলে ডায়াবেটিক্স তখন কম্বিনেশন দিতে হয়, অথবা সিম্প্যাথেটিক যেহেতু অ্যাক্টিভেশন হচ্ছে তাহলে সিম্প্যাথোলাইটিক ড্রাগ গুলো তখন কম্বিনেশন দিতে হতে পারে। মানে একা ভ্যাসোডাইলেটর দিয়ে তখন দেখা যায় যে ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না, ওই যে ফ্লুইড রিটেনশন আরো হয়ে গেল। তখন দেখা গেল যে এই আর কি, এটা বোঝানোর জন্য বলছি যে কম্বিনেশন দিতে হতে পারে। মনোথেরাপি একা দিয়ে ইফেক্টিভ ট্রিটমেন্ট তুমি নাও পেতে পারো, কারণ একটা ড্রাগ দিয়ে তার অ্যাডভার্স ইফেক্ট যা হয় সেটা মিনিমাইজ করার জন্য তখন আরেকটা ড্রাগ অ্যাড করতে হয়ে যেতে পারে। এটাই বলতে চাচ্ছিলাম, বুঝছো? জি ম্যাম। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? ম্যাম ইমার্জেন্সি সিচুয়েশনে কেন আস্তে আস্তে ওরাল ড্রাগ দিয়ে কমাতে হবে, এটা একটু আরেকবার বললে ভালো হয়। ইমার্জেন্সি সিচুয়েশনে তোমাকে মনে রাখতে হবে, ইমার্জেন্সি সিচুয়েশন বলতে ঠিক না, আসলে আমি বুঝাতে চাচ্ছি যে রেজড ব্লাড প্রেশার লং টাইম যদি থাকে, একদিনে তো আর বাড়ে নাই, সাধারণত তোমার কাছে যদি নিয়ে আসে এমন যে অনেকদিন ধরেই বেশি প্রেশার তুমি পাইলা, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমাকে প্রেশারটা দুম করে কমায় নিয়ে আসলে কি বিপদ হতে পারে? তুমি যদি দুম করে নর্মালে নিয়ে আসো, ওই রেজড ব্লাড প্রেশারে তোমার সার্কুলেশন একটা মানে ব্যালেন্স মেনটেন করেছিল, একটা স্ট্যাটাস মেনটেন করতেছিল যে ভাইটাল অর্গান গুলোকে একরকম ভাবে পারফিউশন দিচ্ছিল। এখন তুমি যদি হঠাৎ করে প্রেশার কমায় ফেলাও, তাহলে ওই অর্গান গুলো পারফিউশন ডিপ্রাইভ হয়ে যাবে, তাহলে ইস্কেমিয়া হতে পারে,
এই ধরনের ইসকেমিক ড্যামেজ গুলো যেন না হয় সেই জন্য তোমাকে আস্তে আস্তে ব্লাড প্রেশারটা নর্মালে নিয়ে আসতে হবে, সো দ্যাট তুমি বডিকে বুঝিয়ে দিচ্ছ আমি কিন্তু প্রেশারটা কমায় আনতেছি, তুমি নিজের সার্কুলেশনটা রিসেট করো। এটা এই জন্য আর কি ওরাল দিয়ে আস্তে আস্তে কমায় নিয়ে আসতে। কিন্তু যদি এনকেফালোপ্যাথি হয়ে যায় যেটা ইমার্জেন্সি কন্ডিশন, সেই ক্ষেত্রে ওরাল দিয়ে অপেক্ষা করার সময় থাকবে না, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্যারাডোরাল ট্রিটমেন্টটা দিয়ে আসতে হবে। ঠিক আছে, জি আমরা হাইপারটেনশন জানলাম, গ্রেডিং করলাম, ড্রাগ গুলো চয়েস করলাম। এখন শুধু আমাকে মনে রাখতে হবে কোন ড্রাগটা কিভাবে প্রেশারটা কমাচ্ছে, তাকে প্রেশার ছাড়া আর কোথাও দিতে পারি কিনা, অ্যান্টিহাইপারটেনসিভ ছাড়া আর কোথাও ইউজ করতে পারি কিনা, আর তাকে দিলে কি কি অ্যাডভার্স ইফেক্ট পাবো, তার কন্ট্রাইন্ডিকেশন কি কি, এইভাবে প্রত্যেকটা ড্রাগ সম্পর্কে আমরা জেনে যাব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং মানে এসিই ইনহিবিটরস সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আগামীকালকে ক্লাসটা মালিয়া ম্যাডাম নিবে বলতেছে, দেখি আমি মালিয়া ম্যাডাম ব্রঙ্কেল অ্যাজমা পড়া দেবে, আর বৃহস্পতিবার ক্লাসও নিবে ম্যাডাম বলতেছে। তো সিবিএস এর ক্লাসগুলোকে আমরা ভাগ করে নিচ্ছি, তো তারপরে তোমরা দেখি তোমাদের কিভাবে পড়ানো যায়, কোশ্চেন করো যাতে বুঝতে পারার জন্য সহজ হয়, সেগুলো মনে রাখার জন্য, আর পড়াশোনা করো। ঠিক আছে, আর একটা সিস্টেম কিন্তু শুরু হয়ে গেল, 3 নাম্বার সিস্টেম, এটা জেনারেল ফার্মাকোলজি, অটোনমিক নার্ভাস সিস্টেম শেষ, তোমাদের কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমও শেষ, ভুলে গেছো জানি, কিন্তু তারপর আমরা কিন্তু এন্ডোক্রাইনোলজি আমার মনে হয় 2 বার পড়ানো হয়ে গেছে, তাই না? তোমাদের পড়ানো হয়েছিল থার্ড ইয়ারে। হ্যাঁ পড়ানো হয়েছিল থার্ড ইয়ারে, কিন্তু আমাদের কিছু মনে আছে কিনা এটা হচ্ছে কথা, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি। শেষ হচ্ছে না।